অনেক দূরের কোনো একটি গ্রামে মিনা তার মা সুনিতার সঙ্গে বসবাস করত। সুনিতা একটা কসমেটিকের দোকানে কাজ করত এবং খুব মুশকিলেই নিজের সংসার চালাতো। সুনিতা দিনরাত পরিশ্রম করত এবং সে তার মেয়েকে অনেক বড় স্কুলে অ্যাডমিশন করিয়ে দিয়েছিল পড়ালেখা করার জন্য। মিনা খুব দরিদ্র ছিল, কিন্তু তার ব্যবহার ছিল অনেক ভালো। সে প্রত্যেককে সাহায্য করত। একদিন মিনা তার স্কুলের একজন বান্ধবী রেহেনার সঙ্গে স্কুলে যাচ্ছিল। তখন হঠাৎ করেই সে রাস্তার মধ্যে একজন বৃদ্ধ লোককে দেখতে পায়। সেই বৃদ্ধ লোকটি তাদেরকে বলে, মা, আমার অনেক ক্ষুধা লেগেছে, তোমরা কি আমাকে খাবার দিবে? এখন আমরা স্কুলে যাচ্ছি আর আমাদের কাছে আমাদের লাঞ্চ বক্স ছাড়া আর কিছুই নেই। আর আমরা যদি তোমাকে লাঞ্চ বক্সটা দিয়ে দিই তাহলে আমরা কি খাবো? যাও, অন্য কারোর কাছ থেকে গিয়ে খাবার চেয়ে নাও। এটা বলে রেহেনা সেখান থেকে চলে যায়। এদিকে মিনা সেই বৃদ্ধ লোকটিকে বলে, বাবা, আমার কাছে শুধু একটা রুটি আছে। আপনার যদি অনেক ক্ষুধা পায় তাহলে আমার থেকে রুটিটি খেয়ে নিন। মা, তুমি সত্যি অনেক ভালো। সবসময় এইভাবেই অন্যকে সাহায্য করো এবং সবসময় হাসি খুশি থেকো। এটা বলে বৃদ্ধ লোকটিও সেখান থেকে চলে যায়। এরপর মিনা একা একা স্কুলে যায়। স্কুলে যাবার পর রেহেনা মিনাকে বলে, মিনা, কি করলে এটা তুই? তোর একটাই রুটি ছিল, তা ওই বুড়ো লোকটাকে দিয়ে দিলি। ওই লোকটার কারণে আজকে তোকে ক্ষুধার্তই থাকতে হবে। এমন করে বলো না, ওই লোকটি অনেক ক্ষুধার্ত ছিল আর এর কারণে আমি উনাকে আমার রুটিটা দিয়ে দিয়েছি। উনাকে সাহায্য করে সত্যি আমার অনেক ভালো লাগছে। আসলে তুই একটা বোকা, সহজ সরল একটা মেয়ে। আরে অন্যকে সাহায্য করে কিচ্ছু হয় না। তুই আমাকে দেখ, আমি কিন্তু কাউকে সাহায্য করি না। আর আমি কত ধনী। কাউকে কখনো সাহায্য করা উচিতই নয়, কারণ আমাদের কাছে যা অবশিষ্ট থাকে সাহায্য করলে সেগুলোও ফুরিয়ে যায়। ধনী হওয়ার কারণে তুই এতটাই অহংকারী হয়ে গিয়েছিস যে এই বিষয়টা তুই বুঝতেই পারবি না। দান করেও যে আলাদা শান্তি পাওয়া যায় এটা আমি তোকে বোঝাতে পারবো না। চল, এখন ফালতু কথা না বলে ক্লাসে চল। এরপর তারা দুইজন ক্লাসে চলে যায়। এভাবে বেশ কয়েক বছর কেটে যায়। এখন রেহানা এবং মিনা দুইজনেই অনেক বড় হয়ে গিয়েছে আর দুইজনের বাড়িতেই দুইজনের বিয়ের কথা চলছিল। রেহানার বিয়ে অনেক বড় একটি বাড়িতে ঠিক হয়ে যায়। অন্যদিকে মিনা গরিব হবার কারণে তার বিয়ে হচ্ছিল না। একদিন রেহানা ফোন করে তার সকল বান্ধবীদের সহ মিনাকেও তার বাড়িতে ডাকে। রেহানা তার সকল বান্ধবীদেরকে বলে, অনেক বড় একটা বাড়িতে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার শ্বশুর বাড়ির লোকজন অনেক ধনী আর তোমাদের সবাইকে আমার বিয়েতে নিমন্ত্রণ রইল। সবাই ভালো ভালো পোশাক পরে আসবে। রেহানা এমনটা বলছিল, হঠাৎ করে তার নজর পড়ে মিনার উপর এবং সে বলে, আরে মিনা, তুই আমার বিয়েতে ভালো পোশাক পরে কিভাবে আসবি? তুই তো স্কুলেই ছেঁড়া ফাটা পোশাক পরে যেতি। এখন যদি তুই আমার বিয়েতেও ছেঁড়া ফাটা পোশাক পরে আসিস তাহলে আমার অনেক অপমান হবে। তাই এইটাই ভালো হয় যে তুই আমার বিয়েতে আসিস না। সবাই ভাববে যে এত বড় একটা বাড়িতে এমন গরিব কোথায় থেকে এলো। প্লিজ মিনা, আমার কথাতে খারাপ কিছু মনে করিস না, কিন্তু দয়া করে তুই আমার বিয়েতে আসিস না। রেহানার এমন কথা শুনে সেখানে উপস্থিত সকল মেয়েরা হাসতে শুরু করে। সবাইকে হাসতে দেখে মিনা উঠে দাঁড়ায় এবং সবার মাঝে বলে, আমার কাছে ভালো পোশাক নেই, আমি দরিদ্র। এর কারণে তুমি সবার মাঝে আমাকে অপমান করছো, আমাকে তোমার বিয়েতে আসতে না করছো। আজকের পর থেকে আর কখনো ভুলেও তুমি আমার সাথে কথা বলার চেষ্টা করবে না। এটা বলে মিনা কান্না করতে করতে তার বাড়িতে ফিরে আসে। মিনাকে কান্না করতে দেখে তার মা সুনিতা বলে, আরে কি হয়েছে তোর? তুই কান্না করছিস কেন? সুনিতা তার মেয়ের চোখের অশ্রু মুছে দিয়ে তাকে সান্ত্বনা দেয় এবং সেও শান্ত হয়। কিছুদিনের মধ্যেই রেহেনার বিয়ে হয়ে যায় আর হঠাৎ করেই সুনিতা অসুস্থ হয়ে পড়ে। এটা দেখে মিনা ভীষণ চিন্তিত হয়ে পড়ে এবং বলে, মা, তোমার তো প্রচন্ড জ্বর এসেছে, চলো হাসপাতালে যাব। মা, তুমি আমাকে হাসপাতালে কিভাবে নিয়ে যাবে? অনেক কষ্ট করে আমরা 2 বেলার খাবার জোগাড় করি, সেখানে দাঁড়িয়ে চিকিৎসা খরচ, ওষুধের টাকা, এত কিছু কিভাবে জোগাড় করবে তুমি? মা, এসব কথা পরে ভাবা যাবে, কিন্তু তার আগে হাসপাতালে যেতে হবে। টাকার ব্যবস্থা যেভাবেই হোক হয়ে যাবে। এখন চলো তো। এটা বলে মিনা তার মাকে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে যাবার পর ডাক্তার মিনাকে বলে, তোমার মায়ের পেটে ইনফেকশন হয়ে গেছে, যার কারণে পেটে ব্যথা হচ্ছে আর জ্বরও এসেছে। ডাক্তার, দয়া করে আপনি আমার মায়ের চিকিৎসা করুন। হ্যাঁ, চিকিৎসা তো অবশ্যই করব, কিন্তু তার আগে তুমি রিসেপশনে গিয়ে 50,000 টাকা জমা দাও। প্লিজ, আপনি আমার মায়ের চিকিৎসা করুন। আমি কিছুদিনের মধ্যেই টাকা জমা করে সব টাকা জমা দিয়ে দিব। না না, এমনটা হতে পারে না। নিয়ম এটাই, প্রথমে রিসেপশনে টাকা জমা দিতে হবে আর এরপরেই চিকিৎসা হবে। যদি তোমার কাছে টাকার জোগাড় না থাকে তাহলে তুমি তোমার মাকে নিয়ে চলে যেতে পারো। যখন তোমার কাছে টাকা হবে তখন তুমি তোমার মাকে নিয়ে এসো আর তখনই চিকিৎসা করাবো।
মিনা তার মায়ের খারাপ অবস্থা দেখছিল, কিন্তু পরিস্থিতির কারণে সে কিছুই করতে পারছিল না। সে একা একা নদীর কিনারায় গিয়ে বসে কান্না করতে থাকে। মিনার কান্না শুনে নদী থেকে একটি জলপরি বাইরে বেরিয়ে আসে। জলপরীকে দেখে মিনা ভীষণ অবাক হয়। এরপর জলপরি মিনাকে বলে, কি হয়েছে, তুমি এখানে বসে কান্না করছো কেন, বলো আমাকে। এরপর মিনা কান্না করতে করতে জলপরীকে নিজের দারিদ্রতা এবং মায়ের অসুস্থতা সম্পর্কে সবকিছু বলে দেয়। সবকিছু শোনার পর জলপরী বলে, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু কিভাবে? আমার উপর তো বিপদের পাহাড় নেমে এসেছে। এসো, তুমি আমার সাথে নদীর ভেতরে চলো। ওইখানে গিয়ে আমি তোমাকে এমন এক দৃশ্য দেখাবো যেটা তুমি এর আগে কখনো দেখোনি। এটা বলার পর জলপরী তাকে নদীর ভেতরে নিয়ে যায়। নদীর ভেতরে যাবার পর মিনা দেখে যে সেখানে নদীর মাঝখান বরাবর 3টা ঝুমকার বাড়ি উপস্থিত ছিল। মিনা এমন জাদুর ঝুমকার বাড়ি প্রথমবার দেখেছিল, তাই সবকিছু দেখে তার চোখ একদম ছানা পড়া হয়ে যায়। জলপরী, আপনি একদম ঠিক বলছেন, সত্যি আমি এমন অদ্ভুত দৃশ্য এর আগে কখনো দেখিনি। তখন তৃতীয় ঝুমকার বাড়িটি বলে, মিনা, তুমি আমাকে তোমার সঙ্গে করে নিয়ে চলো। আমার ভেতরে অনেক সোনাদানা আছে, এত সোনা যে আমার ভেতরে কোনো জিনিসের কোনো কমতি নেই। তোমাকে কখনো কাজ করতে হবে না, আর কোনো জিনিসের কোনোদিন অভাবও হবে না। এরপর প্রথম ঝুমকার বাড়িটি বলে, না মিনা, তুমি আমাকে সঙ্গে করে নিয়ে চলো। আমার ভেতর থেকে তুমি অনেক ভালো ভালো খাবার এবং ভালো ভালো পোশাক পাবে। প্রথম ঝুমকার বাড়িটি বলার পর দ্বিতীয় ঝুমকার বাড়িটি বলে, শোনো মিনা, তোমাকে দেওয়ার জন্য আমার কাছে তেমন কোনো ধন সম্পদ নেই, কিন্তু আমার ভেতরে একটা বৃদ্ধা মহিলা বসবাস করে, যার সেবা করলে তুমি অনেক পুণ্য অর্জন করতে পারবে। আরে মিনা, তুমি বোকামি করো না। একটা বুড়ির সেবা করে তুমি আর কি পাবে? আমি বলি তুমি আমাকে নিয়ে চলো। আমার ভেতরে তুমি সারা জীবন বিলাসবহুল জীবন কাটাতে পারবে। 3 ঝুমকর বাড়ির কথা শোনার পর মিনা বলে, না, আমি দ্বিতীয় ঝুমকর বাড়িতেই যাব, কারণ ওইখানে বৃদ্ধা মায়ের সেবা করে আমি অনেক শান্তি পাবো। মিনা এমনটা বলতেই প্রথম এবং তৃতীয় ঝুমকার বাড়ি অদৃশ্য হয়ে যায়। এরপর জলপরী মিনাকে বলে, মিনা, এই ঝুমকর বাড়ির মধ্যে কোনো বৃদ্ধা মহিলা নেই। আসলে এই 3 জাদুর ঝুমকার বাড়ি তোমার পরীক্ষা নিচ্ছিল যে তুমি লোভ করো কিনা, কিন্তু তুমি তোমার সততার পরিচয় দিয়েছো। এখন তুমি এই ঝুমকার বাড়িটি তোমার সাথে করে নিয়ে যেতে পারো। জলপরীর কথা শুনে মিনা অনেক খুশি হয়। এরপর সে জাদুর ঝুমকার বাড়িটি নিজের সঙ্গে করে নিয়ে আসে এবং জাদুর ঝুমকার বাড়ির মধ্যে থেকে সে সকল রকম সুযোগ সুবিধা পেতে থাকে। মিনা জাদুর ঝুমকার বাড়ির ভেতরে যায় এবং সেখান থেকে পর্যাপ্ত টাকা নিয়ে তার মায়ের চিকিৎসা করায় এবং সুনিতা কিছুদিনের মধ্যেই সুস্থ হয়ে যায়। এরপর থেকে মিনা জাদুর ঝুমকার বাড়িতে তার মায়ের সঙ্গে হাসি খুশিতে বসবাস করতে শুরু করে। গোপাল নামক একজন ব্যক্তির ছোট্ট একটি ডিমের দোকান ছিল। তার পাশেই আরো একজন ব্যক্তি বিক্রমেরও একটি ডিমের দোকান ছিল। গোপালের ডিমের দোকানটি খুব ভালো চলতো, এর কারণে বিক্রম তাকে প্রচন্ড হিংসা করত। এমনই একদিন বিক্রমের স্ত্রী দোকানে আসে এবং সে বিক্রমকে বলে, আরে তুমি কি করো সারাদিন? দোকানে বসে বসে তোমার মশা মারা ছাড়া আর দ্বিতীয় কোনো কাজ নেই। তোমার চোখে পড়ে না গোপালের দোকানে সব সময় কত ভিড় লেগে থাকে? এত গরম, তবুও ওর দোকানে সব সময় কাস্টমার আসে। আরে মানুষজন গোপালের থেকে ডিম নিলে আমি কি করব? আমি কি চেষ্টা কম করি নাকি? সব সময় এই চেষ্টায় থাকি যেন মানুষ গোপালের থেকে ডিম না নিয়ে আমার থেকে ডিম নেয়, কিন্তু কাজ হয় কোথায়? সবাই তো এই গোপালের থেকে ডিম নেয়। তোমাকে আমি কতবার বলেছি পুরনো পচা ডিম নিয়ে এসো না। তোমার এই বাজে স্বভাবের কারণে কেউ তোমার থেকে ডিম কেনে না, আর সবাই গোপালের দোকানে যায় ডিম কিনতে, কারণ ওই ডিমগুলো তাজা তাজা ফ্রেশ মুরগির এবং টাটকা ডিম। আরে তোমাকে কেমন করে বোঝাবো? এমনিতে দেশি মুরগির ডিমের দাম অনেক বেশি। আমাদের এই পচা ডিমগুলোই মানুষ নেয় না, আর ভালো ডিম কিনে আমি কি বিপদে পড়বো নাকি? যাও এখান থেকে। যখন দেখি শুধু বিরক্ত করতে চলে আসে। খুব মেজাজ তোমার, তাই না? তুমি কি এখান থেকে যাবে কি না? সে ধমক দিয়ে তার স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু রাতের বেলায় যখন সে বাড়িতে যায় তখন তার মাথাতে গোপালের ডিম বিক্রি করার সেই দৃশ্যই ঘুরছিল। সে প্রচন্ড রেগে যায় এবং গোপালের বাড়িতে যায়। গোপালের বাড়িতে গিয়ে গোপালের সব মুরগিগুলোকে খাঁচা থেকে বের করে দেয়, যার কারণে সেই মুরগিগুলো সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালবেলায় গোপাল যখন তার খাঁচাতে যায় মুরগিগুলো দেখার জন্য, তখন দেখে সেই খাঁচাতে একটা মুরগিও ছিল না। তারপর গোপাল তার মাথায় হাত দিয়ে বসে অনেক জোরে জোরে কান্না করতে শুরু করে। ঠিক তখন তার স্ত্রী নেশা সেখানে চলে আসে এবং তাকে বলে, আরে তোমার এটা কি হলো? তুমি মাথায় হাত দিয়ে বসে কান্না করছো কেন? আজকে দোকানে যাবে না?
তুমি তো এখনো খাঁচা থেকে ডিমগুলোও তোলোনি। আরে নিশা, ডিমগুলো তো তখন এক জায়গায় জমা করব যখন খাঁচাতে ডিম থাকবে। ডিম তো দূরের কথা, খাঁচাতে একটা মুরগিও নেই। জানি না মুরগিগুলো কোথায় চলে গেছে। আর দোকানেও কয়েক ডজন ডিম আছে। এখন কি হবে? মায়ের চিকিৎসাতে তো সব টাকা খরচ করে দিয়েছি। এখন সংসার কিভাবে চলবে? ওপরওয়ালা আমাদের সাথে আছে, তুমি চিন্তা করো না। যাও তুমি দোকান খোলো, আর যতগুলো ডিম আছে ওইগুলো দিয়েই আজকে কাজ চালাও। কিন্তু নিশা, আমি বললাম না, যাও তুমি। খোদা যা করে সেটা ভালোর জন্যই করে। এখন খোদার উপর ভরসা করে তুমি দোকানে যাও। স্ত্রীর কথা মতো গোপাল দোকানে যায়। সে হতাশ হয়ে দোকান খোলে। ঠিক সেই সময় তার দোকানের সামনে একজন বৃদ্ধা মহিলা আসে এবং বলে, বাবা, আজকে আমার বাড়িতে অনেক মেহমান এসেছে, আর ওদের এই ইচ্ছা যে ওরা আজকে ডিমই খাবে। কিন্তু আমার কাছে এতটাও টাকা নেই যে আমি অতগুলো ডিম কিনবো। বাবা, দয়া করে তুমি আমাকে কয়েক ডজন ডিম দিয়ে দাও, তাহলে আমার মেয়ের বিয়েটা ঠিক হয়ে যাবে। নয়তো ওরা আমার মেয়ের বিয়ে ভেঙে দিয়ে চলে যাবে। বাবা, তুমি আমার ছেলের সমতুল্য, তোমার সামনে আমি হাত জোড় করছি, তুমি আমার এতটুকু উপকার করে দাও। আরে বুড়িমা, আপনি আমাকে লজ্জা দিচ্ছেন কেন? এই নিন, এই ডিম সবগুলো আপনি নিয়ে যান। টাকা তো হাতের ময়লা, আসবে যাবে। কিন্তু এই ডিমগুলো নিয়ে গিয়ে আপনি আপনার মেয়ের বিয়ে ঠিক করে নিন। ওর বিয়ে পাকা হয়ে গেলে আমার মনে হবে যে আমি আমার টাকা পেয়ে গেছি। গোপালের ইমানদারি, সততা এবং সহজ সরল দয়ালু ব্যবহার দেখে সেই মহিলা নিজের রূপ পাল্টে নিজের আসল রূপে চলে আসে। সে একটি পরীর রূপ ধারণ করে। পরীকে সামনে দেখে গোপাল ভীষণ অবাক হয়। এরপর পরী গোপালকে বলে, গোপাল, তুমি সত্যি অনেক ভালো একটা মানুষ। আমাকে এখানে পাঠানো হয়েছিল তোমার পরীক্ষা নেওয়ার জন্য, আর তুমি তোমার পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছো। এ নাও, আমি তোমাকে কিছু বীজ দিচ্ছি, এই বীজগুলো রাখো। এই বীজগুলোর সাহায্যে তুমি ডিমের ফসল ফলাতে পারবে। কিন্তু মনে রেখো, এক মুঠ ব্যবহার করতে হবে, এক মুঠোর বেশি ব্যবহার করা যাবে না। এবং আজ থেকে এক সপ্তাহ পর এগুলো রোপণ করতে হবে। আর একটা কথা, এগুলো শুধু তুমি রোপণ করতে পারবে এবং তুমিই ফলাতে পারবে। অন্য কেউ এগুলো ব্যবহার করতে গেলে তার কিন্তু ব্যতিক্রম হবে। তাই যা করার তোমার নিজের হাতেই করতে হবে। এটা বলে পরী গোপালকে সেই বীজগুলো দিয়ে সেখান থেকে চলে যায়। আর গোপাল বাড়িতে এসে সেই বীজগুলো দেখায় এবং তার স্ত্রীকে সবকিছু খুলে বলে। এবং এক সপ্তাহ পর সে এক মুঠো বীজ তার বাড়ির পেছনে আঙিনাতে রোপণ করে। পরের দিন সকালবেলায় সে দেখে যে তার ক্ষেতের মধ্যে অনেকগুলো জাদুর ডিম ফলেছিল। পুরো ক্ষেত জুড়ে শুধু ডিম আর ডিম ছিল, আর সেই ডিমগুলো ছিল জাদুর ডিম। তারা একে অপরের সঙ্গে কথা বলছিল। এগুলো দেখে গোপাল সেই ডিমগুলোর কাছে যায় এবং এর মধ্যে থেকে একটা ডিম গোপালকে বলে, আমরা সবাই জাদুর ডিম, কিন্তু তোমার তো দোকানে বিক্রি করার জন্য সাধারণ ডিম চাই, তাই না গোপাল? হ্যাঁ। গোপালের এ কথা শুনে জাদুর ডিমগুলো তাকে অনেক ডিম দেয় এবং গোপালকে বলে, গোপাল, আজ থেকে 5 দিন পর্যন্তই আমরা তোমাকে এমন সাধারণ ডিম দিতে পারবো, কিন্তু 5 দিন পর আমাদের মৃত্যু হয়ে যাবে। আর তখন আবারও তোমাকে সেই বীজগুলোর মধ্য থেকে এক মুঠো বীজ রোপণ করতে হবে। কিন্তু একটা কথা, যখন আমরা মারা যাব তখন আমরা সবাই একটা বীজ হয়ে যাব। আর তোমাকে সেই বীজটাকে খুব যত্নে তুলে রাখতে হবে। আমি সব বুঝে গেছি জাদুর ডিম। গোপাল সবকিছু বুঝে নেয়, কিন্তু পেছন থেকে সবকিছু বিক্রমের স্ত্রী দেখে নিয়েছিল। আর সে ডিমের ক্ষেতের ব্যাপারেও সবকিছু জানতে পেরে যায়। এরপর বিক্রমের স্ত্রী গোপালের বাড়িতে যায় এবং সে সেখান থেকে কিছু বীজ চুরি করে নিয়ে আসে। আর বাড়িতে আসার পর সে গোপালকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর গোপাল সমস্ত বীজ একসঙ্গে রোপণ করে দেয়। সেই দিন তারা ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলায় যখন তারা ঘুম থেকে ওঠে, তখন দেখে যে তাদের ঘর এবং ক্ষেত পুরোটা জুড়ে ডিমে ভর্তি ছিল। সেই সব ডিমগুলো প্রচন্ড রাগান্বিত ছিল। এরপর সব ডিমগুলো একসঙ্গে সামনে এগোয় বিক্রম এবং তার স্ত্রীকে মারার জন্য। এটা দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করে গোপালকে ডাকতে থাকে, গোপাল ভাই, কোথায় তুমি? বাঁচাও আমাদের, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। এই জাদুর ডিমের হাত থেকে বাঁচাও, নয়তো এরা আমাদেরকে মেরে ফেলবে। বিক্রমের চিৎকার শুনে গোপাল দৌড়াতে দৌড়াতে সেখানে আসে, যার পর বিক্রম তাকে সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর গোপাল ডিমগুলোর সামনে হাত জোড় করে। হে জাদুর ডিম, ভুল মানুষ মাত্রই হয়, আর এদেরও ছোটখাটো একটা ভুল হয়ে গেছে। তাই আমি চাই তুমি এদেরকে ক্ষমা করে দাও, ভুল শোধরানোর একটা সুযোগ দাও।
ওর কর্মের শাস্তি ওকে পেতেই হবে। যতক্ষণ না ও কর্মের শাস্তি পাবে আর আমাদের মতো একটা ডিম হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত ওর লোভ অহংকার কিছুই যাবে না। হে জাদু ডিম, সবকিছুই বুঝতে পারছি, কিন্তু আমরা চাই না যে আমাদের কারণে কারোর জীবন যাক কিংবা কেউ ডিমে পরিণত হয়ে যাক। এর কারণে আমরা দুজন আপনাদের সামনে হাত জোড় করছি, আপনাদের রাগ ভেঙে ফেলুন, ওদেরকে ক্ষমা করে দিন। ঠিক আছে, ওদেরকে ক্ষমা করে দিচ্ছি, তাও শুধু তোমাদের কথা শুনে, কিন্তু আজকে ওদেরকে ডিম বানিয়ে ছাড়তাম। এরপর সেই ডিমগুলো আবারও বীজে পরিণত হয়ে যায় এবং গোপাল সব বীজগুলো কুড়িয়ে নিয়ে নিজের বাড়িতে চলে আসে। যার পর সবকিছু ঠিক হয়ে যায় এবং বিক্রমও নিজের অন্য একটা ব্যবসা শুরু করে, আর গোপালও ডিমগুলো বিক্রি করে খুব ভালো আয় করে। রামপুর নামক ছোট্ট একটি গ্রামে রামলাল তার 3টি মেয়ে কাবিয়া, নাবিয়া ও প্রিয়ার সঙ্গে বাস করত। রামলাল ছিল একজন দিনমজুর। অভাব অনটনের মধ্যে দিয়েই তাদের সংসার কোনো মতে চলত। একদিন রামলালের ঘরে লাকড়ি শেষ হয়ে গেল। এরপর রামলাল বলল, বাছারা, আমি লাকড়ি আনতে জঙ্গলে যাচ্ছি, তোমরা নিজেদের প্রতি খেয়াল রেখো। বাবা, কিছু খড়ি ছিল যার দ্বারা আমি চা তৈরি করতে পেরেছি, তুমি চাটা খেয়ে যাও। রামলাল চা পান করে হাতে কুড়াল নিয়ে সে জঙ্গলে গেল কাঠ কাটতে। এদিকে কাবিয়া, নাবিয়া ও প্রিয়া 3জন শ্যাম্পু নিয়ে এলাকায় চলে গেল বিক্রি করার জন্য। চলতে চলতে কাবিয়া একটি লোকের বাড়িতে পৌঁছলো। সে তার মাথা থেকে শ্যাম্পু ঝুড়ি নিচে নামালো আর দরজায় ঠক ঠক করে আওয়াজ দিতে থাকলো। কাকি, ও কাকি, শ্যাম্পু নাও, একেবারে ঘরে তৈরি অরিজিনাল শ্যাম্পু। কাকি, শ্যাম্পু নাও। আরে না না, আমি ওসব শ্যাম্পু চাই না। আমার যে কয়টা চুল, যদি তোদের শ্যাম্পু লাগানোর দ্বারা চুল আমার সব উঠে টাক হয়ে যায়, তখন কি করব? লাগবে না এসব শ্যাম্পু। আরে কাকি, একবার নিয়ে তো দেখবে। কাবিয়ার বারবার বলার কারণে মহিলাটি শ্যাম্পু খরিদ করে ফেললো। কাবিয়া শ্যাম্পুর দাম 10 টাকা কম রাখলো। এসব দেখে নাবিয়া প্রিয়ার কানে কানে বলল, আরে দেখেছিস, কাবিরা কি পাগল হয়ে গেছে? প্রথম বোনের অর্ধেক টাকাই তো ফিরিয়ে দিল। আল্লাহ জানে কাবিরা কেন এসব দান দক্ষিণা করতে শুরু করেছে। কালকেও তো দেখলাম রাস্তার কিনারে দাঁড়ানো এক বৃদ্ধ মহিলাকে সাহায্য করতে। হ্যাঁ নাবিয়া, তুমি ঠিকই বলেছো। এরপরে 3 বোন আবারও সামনে চলতে লাগলো আর তাদের শ্যাম্পু বিক্রি করতে লাগলো। ওদিকে রামলাল জঙ্গলের মধ্যে কুড়াল দিয়ে কাঠ কাটতেছিল। রামলালের কানে কোথাও থেকে কিছু আওয়াজ আসতে লাগলো। রামলাল কুড়াল দিয়ে একবার কাঠ কাটে, আবার কিছুক্ষণ থামে, আবারও কাঠ কাটতে শুরু করে। কোত্থেকে এরকম আওয়াজ আসছে? চোখে তো কিছুই পড়ছে না। সব জাগে, অনেক গরম পড়ছে, তাড়াতাড়ি লাকড়ি কেটে বাড়ি ফিরতে হবে। রামলাল যখন তার সমস্ত লাকড়ি কেটে বাঁধতেছিল, হঠাৎ করে সে দেখতে পেল একটি আহত হরিণ। আহত হরিণটি তার সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে গেল। আরে, এই হরিণটি তো দেখছি খুবই আঘাত পেয়েছে। কে যেন ওকে তীর দ্বারা ঘায়েল করে দিয়েছে। হরিণ তো দেখছি অজ্ঞান হয়ে গেছে, ও তো চলতেই পারছে না। এখন কি করা যায়? একথা বলে রামলাল ওই হরিণটিকে গামছায় বেঁধে তার ঠেলাগাড়ির উপরে তুলে বাড়িতে নিয়ে আসলো। এসব দেখে তার মেয়েরা বলল, বাবা, এই হরিণকে কেন তুমি বাড়িতে নিয়ে এসেছো? আর এই হরিণটি দেখছি ঘায়েল, ও তো আঘাত পেয়েছে। তাই তো দেখছি। বাবা, তুমি এখানে বসো, আমি তোমাকে পানি দিচ্ছি, পানি খাবে। আর এই হরিণ তো দেখছি খুবই অসুস্থ। আচ্ছা ঠিক আছে, আমি ওকে হলদির পট্টি লাগিয়ে দিচ্ছি। হলদের ব্যান্ডেজ করে দিলে ও ঠিক হয়ে যেতে পারে। প্রিয়া, 1 গ্লাস পানি নিয়ে আয় তো। আমি পারবো না, তুমি নিজেই এনে নাও। আচ্ছা ঠিক আছে, তোমার দিতে হবে না, আমি নিজেই আনছি। একথা বলে কাবিয়া সব কাজ নিজেই করতে লাগলো। এভাবে 4 দিন পার হয়ে গেল। কাবিয়া ও তার বাবা রামলাল হরিণের খুবই যত্ন করতে লাগলো। ওদিকে নাবিয়া ও প্রিয়া ছিল খুবই হিংসুটে ও কামচন্না। তারা 2 জন কাবিয়ার কোনো কাজে সাহায্য করে না। কাবিয়া হরিণের সব রকমের যত্ন করতে লাগলো, তাকে ঘাস খাওয়ালো, তাকে খাদ্য খাওয়ালো ও তার মাথায় হাত রেখে বলতে লাগলো, আমার প্রিয় হরিণ, কেমন আছো তুমি? তোমার কি ভালো লাগছে এখন? তুমি কোনো টেনশন করো না, দেখবে তুমি একেবারে ঠিক হয়ে যাবে। আগের মতো হাঁটতে পারবে, লাফাতে পারবে। এখন কে নাও, কে নাও। এরপরে কাবিয়া ড্রেসিং টেবিলের কাছে বসে তার মাথার চুল আঁচড়াতে লাগলো। চুল আঁচড়াতে গিয়ে তার মাথার অনেকটা চুল ঝরে গেল। তখন সে কান্না করতে লাগলো। কাবিয়ার কান্নার আওয়াজ শুনে সেখানে নাবিয়া আসলো আর বলল,
তুমি কান্না করছো কেন কাবিয়া? ও সরি, তোমার চুল উঠেছে। আমি তো তোমাকে বলতেই ভুলে গেছি যে শ্যাম্পুর খালি বোতলের মধ্যে আমি ভেজাল শ্যাম্পু মিশিয়েছিলাম। দেখেছিস, তোর কারণে আমার কতগুলো চুল উঠে গেল, আর চুল থেকে কি রকম দুর্গন্ধ আসছে। এখন আমি কি করব? হরিণ দূরে দাঁড়িয়ে সবকিছু দেখে ফেললো আর তার জাদু শক্তির দ্বারা ওই শ্যাম্পুর ভিতরে জাদু করলো। নাবিয়া দ্বিতীয়বার আবারও একটি শ্যাম্পুর বোতল এনে কাবিয়াকে দিল তার মাথার চুল শ্যাম্পু করার জন্য। সেটা ওই শ্যাম্পুর বোতল ছিল যেটাতে হরিণ জাদু করেছিল। এরপরে যখনই কাবিয়া মাথার চুল শ্যাম্পু করে বাইরে আসলো, সে দেখলো তার মাথার সমস্ত চুল স্বর্ণের হয়ে গেছে। এসব দেখে নাবিয়া ও প্রিয়া আশ্চর্য হয়ে গেল আর বলল, গোপাল নামক একজন ব্যক্তির ছোট্ট একটি ডিমের দোকান ছিল। তার পাশেই আরো একজন ব্যক্তি বিক্রমেরও একটি ডিমের দোকান ছিল। গোপালের ডিমের দোকানটি খুব ভালো চলতো, এর কারণে বিক্রম তাকে প্রচন্ড হিংসা করত। এমনই একদিন বিক্রমের স্ত্রী দোকানে আসে এবং সে বিক্রমকে বলে, আরে তুমি কি করো সারাদিন? দোকানে বসে বসে তোমার মশা মারা ছাড়া আর দ্বিতীয় কোনো কাজ নেই। তোমার চোখে পড়ে না গোপালের দোকানে সব সময় কত ভিড় লেগে থাকে? এত গরম, তবুও ওর দোকানে সব সময় কাস্টমার আসে। আরে মানুষজন গোপালের থেকে ডিম নিলে আমি কি করব? আমি কি চেষ্টা কম করি নাকি? সব সময় এই চেষ্টায় থাকি যেন মানুষ গোপালের থেকে ডিম না নিয়ে আমার থেকে ডিম নেয়, কিন্তু কাজ হয় কোথায়? সবাই তো ওই গোপালের থেকে ডিম নেয়। তোমাকে আমি কতবার বলেছি পুরনো পচা ডিম নিয়ে এসো না। তোমার এই বাজে স্বভাবের কারণে কেউ তোমার থেকে ডিম কেনে না, আর সবাই গোপালের দোকানে যায় ডিম কিনতে, কারণ ওর ডিমগুলো তাজা তাজা ফ্রেশ মুরগির এবং টাটকা ডিম। আরে তোমাকে কেমন করে বোঝাবো? এমনিতেই দেশি মুরগির ডিমের দাম অনেক বেশি। আমাদের এই পচা ডিমগুলোই মানুষ নেয় না, আর ভালো ডিম কিনে আমি কি বিপদে পড়বো নাকি? যাও এখান থেকে। যখন দেখি শুধু বিরক্ত করতে চলে আসে। খুব মেজাজ তোমার, তাই না? তুমি কি এখান থেকে যাবে কি না? সে ধমক দিয়ে তার স্ত্রীকে বাড়ি পাঠিয়ে দেয়। কিন্তু রাতের বেলায় যখন সে বাড়িতে যায় তখন তার মাথাতে গোপালের ডিম বিক্রি করার সেই দৃশ্যই ঘুরছিল। সে প্রচন্ড রেগে যায় এবং গোপালের বাড়িতে যায়। গোপালের বাড়িতে গিয়ে গোপালের সব মুরগিগুলোকে খাঁচা থেকে বের করে দেয়, যার কারণে সেই মুরগিগুলো সেখান থেকে পালিয়ে যায়। পরের দিন সকালবেলায় গোপাল যখন তার খাঁচাতে যায় মুরগিগুলো দেখার জন্য, তখন দেখে সেই খাঁচাতে একটা মুরগিও ছিল না। যার পর গোপাল তার মাথায় হাত দিয়ে বসে অনেক জোরে জোরে কান্না করতে শুরু করে। ঠিক তখন তার স্ত্রী নেশা সেখানে চলে আসে এবং তাকে বলে, আরে তোমার এটা কি হলো? তুমি মাথায় হাত দিয়ে বসে কান্না করছো কেন? আজকে দোকানে যাবে না? তুমি তো এখনো খাঁচা থেকে ডিমগুলো তোলোনি। আরে নিশা, ডিমগুলো তো তখন এক জায়গায় জমা করব যখন খাঁচাতে ডিম থাকবে। ডিম তো দূরের কথা, খাঁচাতে একটা মুরগিও নেই। জানি না মুরগিগুলো কোথায় চলে গেছে। আর দোকানেও কয়েক ডজন ডিম আছে। এখন কি হবে? মায়ের চিকিৎসাতে তো সব টাকা খরচ করে দিয়েছি। এখন সংসার কিভাবে চলবে? ওপরওয়ালা আমাদের সাথে আছে, তুমি চিন্তা করো না। যাও তুমি দোকান খোলো, আর যতগুলো ডিম আছে ওইগুলো দিয়েই আজকে কাজ চালাও। কিন্তু নিশা, আমি বললাম না, যাও তুমি। খোদা যা করে সেটা ভালোর জন্যই করে। এখন খোদার উপর ভরসা করে তুমি দোকানে যাও। স্ত্রীর কথা মতো গোপাল দোকানে যায়। সে হতাশ হয়ে দোকান খোলে। ঠিক সেই সময় তার দোকানের সামনে একজন বৃদ্ধা মহিলা আসে এবং বলে, বাবা, আজকে আমার বাড়িতে অনেক মেহমান এসেছে, আর ওদের এই ইচ্ছা যে ওরা আজকে ডিমই খাবে। কিন্তু আমার কাছে এতটাও টাকা নেই যে আমি অতগুলো ডিম কিনবো। বাবা, দয়া করে তুমি আমাকে কয়েক ডজন ডিম দিয়ে দাও।